লাইসেন্স নেয় কড়াকড়ি না থাকায় দেশের স্বর্ণ ও রৌপ্য ব্যবসায় শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। জানা নেই বৈধ ব্যবসায়ীর সংখ্যা, নজরে আনা হচ্ছে, জানালো এনবিআর। কর্ম ভিসার জন্য মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে আর যেতে হবে না ঢাকায়। অত্যাধুনিক স্মার্ট কার্ডে চট্টগ্রামেই মিলবে ছাড়পত্র, কমবে হয়রানি দুর্ভোগ। রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের। ফিলিপিন্স থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত আনা হবে, জানালো বাংলাদেশ ব্যাংক। এবং সার, কীটনাশক ও সেচের খরচ বাড়ায় এবার বাড়তি অর্থ গুনতে হচ্ছে কৃষকদের। কৃষি উপকরণের ঘাটতি নেই, দাবি কৃষি বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব জুয়েলারি খাতের ব্যবসা নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাজুসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভেনাস জুয়েলার্সের চেয়ারম্যান জিসি মালেকার। জিসি মালেকার, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আলোচনায় যাব, এ সংক্রান্ত একটি রিপোর্ট দেখে নিচ্ছি। দেশে এখন অনেকটাই নিয়ন্ত্রণহীনভাবে চলছে স্বর্ণ ও রৌপ্যের ব্যবসা। এ খাতের ব্যবসায়ীদের প্রকৃত সংখ্যা কত, এর নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকায় অন্তত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সংশ্লিষ্টরা জানান, আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকায় এ ব্যাপারে উদাসীন ব্যবসায়ীরা। তবে বিষয়টি নজরে রয়েছে বলে জানায় এনবিআর। সুমন আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশের অর্থনীতির বড় একটি অংশ জুড়েই রয়েছে জুয়েলারি ব্যবসা, কিন্তু ব্যবসায়ীদের কোনো সংখ্যা জানা নেই সংশ্লিষ্টদের। তবে ঢাকা চট্টগ্রাম জুয়েলারি সমিতির দেয়া তথ্য অনুযায়ী সব মিলিয়ে ব্যবসায়ী সংখ্যা প্রায় 1,28,000-এর মতো। এর মধ্যে বৈধ ব্যবসায়ী মাত্র 32,000। লাইসেন্সের বিষয়ে সরকারের বাধ্যবাধকতা না থাকায় এ বিষয়ে স্বর্ণ ব্যবসায়ীরা উদাসীন বলে জানান তারা। গভর্নমেন্ট যদি এরকম বলতো লাইসেন্স ছাড়া বিক্রি তাহলে হতো, কিন্তু গভর্নমেন্ট যারা লাইসেন্স মুক্ত না, এরকম বহু দোকান, সেই সব দোকানে যদি সরকার বলতো না কোনো সোনা বিক্রি করতে পারবে না উইদাউট লাইসেন্স, তাহলে সরকার কিন্তু বেশ কিছু টাকা পায়। লক্ষাধিক ব্যবসায়ীর মধ্যে ঢাকা শহরেই রয়েছে প্রায় 10,000। এর মধ্যে লাইসেন্স আছে মাত্র 803টি প্রতিষ্ঠানের। আর রাজধানীতে অবৈধ ব্যবসায়ী সংখ্যা কত, সে তথ্য নেই জেলা প্রশাসনের কাছে। জুয়েলারি সমিতি যারা রয়েছে তাদের সাথে কথা বলে এক্সাক্ট আমাদের সংখ্যা এবং তাদের তালিকাটা সংগ্রহ করে আমরা লাইসেন্সের বহির্ভূত যারা রয়েছে তাদের বিষয়ে আমাদের প্রচলিত আইনে, এই আইনের যেরকম বিধান রয়েছে সেভাবে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। খুব শীঘ্রই হয়তো আমরা বাস্তবায়ন করব। এদিকে বাকি 96,000 ব্যবসায়ী কোনো অনুমোদন ছাড়াই ব্যবসা করায় বছরে অন্তত 100 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। তবে বিষয়টি নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে এনবিআর। বিষয়টা আমরা নজরদারির মধ্যে আনছি। স্বর্ণ নিয়ে যারা ব্যবসা করছেন তাদের প্রতি আমাদের আবেদন থাকবে, তারা যাতে আইনের নিরিখে যাবতীয় রেজিস্ট্রেশন ইত্যাদি সম্পন্ন করে তারা তাদের ব্যবসা চালান। অবৈধদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা, তাই বিষয়টি সরকারকে গুরুত্বের সাথে দেখার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এবারে এ বিষয়ে বিস্তারিত জানতে আলোচনায় চলে যাচ্ছি বাজুসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভেনাস জুয়েলার্সের চেয়ারম্যান জিসি মালেকারের কাছে। জিসি মালেকার, আমরা রিপোর্টটি দেখলাম, আসলে বেশিরভাগ জুয়েলারি শপেরই আসলে দেখা যাচ্ছে যে তারা আসলে কোনো ধরনের নিবন্ধন বা রেজিস্ট্রি ছাড়াই আসলে তারা কাজ শুরু করছে। আমরা পাড়া মহল্লায় আসলে অনেক স্বর্ণের দোকান দেখছি যারা আসলে ঠিকভাবে ঠিক প্রসেস মেনটেন করে হয়তো বা ব্যবসাটা শুরু করছে না। আসলে কেন এটা হচ্ছে, কেন এই অনাগ্রহের পেছনে কারণ কি? আমার জানার মতে যেটা ঢাকাতে যেগুলো জুয়েলারি মার্কেটগুলো আছে সেগুলোর ট্রেড লাইসেন্স, ডিলিংস লাইসেন্স, 2টা লাইসেন্স লাগে সোনার দোকানে। তারপরে কাস্টম একটা পারমিশন, যে ভ্যাটের সহ। তবে আনাচে কানাচে যারা আছে মার্কেটগুলির মধ্যে ভালো দোকান, ছোট দোকান, বড় দোকান, ট্রেড লাইসেন্স ছাড়া কিন্তু, ডিলিং লাইসেন্স ছাড়া কিন্তু তারা প্রকৃত জুয়েলারি না। তারপরে ধরেন আনাচে কানাচে ছোট্ট একটা শোরুম করে কিছু হাতের জিনিস তৈরি করে থাকে, পাড়াতে একটা নাকফুল, একটা আংটি বিক্রি করলো, একটা চেন বিক্রি করলো। সেই সমস্ত ক্ষেত্রে
হয়তো তাদের কেউর কেউর লাইসেন্স নাই, কিন্তু আমাদের যে জুয়েলারি সমিতি, জুয়েলারি হলে জুয়েলারি সমিতিরও তার সদস্য হতে হয়। তা না হলে আমরা তাকে আমাদের জুয়েলারি বইলা তারা আমরা কোনো রকম সুযোগ সুবিধা পাবে না। তবে লাইসেন্স গ্রামগঞ্জ কিছু দোকান আছে, তারা আসলে খুবই হাতে একটু কাজ করলো খাইলো এই ধরনের। এটা কি ট্রেড লাইসেন্স করতে টাকা খরচ হচ্ছে? এ হ্যাঁ, ধরনের এখন কোনো তো কিছু ট্রেড ব্যাপার? লাইসেন্সের ফি অনেক বাড়ানো হয়েছে। তো তো সাধারণ মানুষ যত টাকা লাগে, শুধু তো ফ্রি না, একটা লাইসেন্স করতে বেশ টাকা লাগে। কিন্তু এতে তো সরকার রাজস্ব হারাচ্ছে। এটা তো সরকারের দায়িত্ব যে কার লাইসেন্স নাই কার লাইসেন্স আছে, সরকারের দায়িত্ব। যদি এই লাইসেন্সহীন দোকান থাকে তাইলে পরে এরা যারা লাইসেন্স প্রদান করে তাদের কাছে ইন্সপেক্টর আছে, তারা এটা বাইর করুক, তাদের লাইসেন্স করার নোটিশ করুক, লাইসেন্স করবে। কারণ ট্রেড লাইসেন্স তো করতে হবেই। পানের দোকান করলেও শহরে যাই দোকান করুক, কিন্তু একটা ট্রেড লাইসেন্স লাগে। তারপরে ধরেন স্বর্ণ শিল্পী যারা আছে, কারখানা ছোট ছোট যারা কাজ করে, তাদের কিন্তু ম্যাক্সিমামই ট্রেড লাইসেন্স আছে, তাদের ট্রেড লাইসেন্সই লাগে, আর কোনো লাইসেন্স লাগে না। জুয়েলারি করতে হলে ট্রেড লাইসেন্স, ডিলিংস লাইসেন্স, কাস্টম একটা রেজিস্ট্রেশন নিতে হয়। এই বাজুসের পক্ষ থেকে কি আপনারা আসলে এই ব্যাপারটি জানার পরে কোনো উদ্যোগ নেবেন? আমরা জুয়েলারি মার্কেটগুলি তো আমাদের নিশ্চয়ই এটা উদ্যোগ নিতে হবে। আমরা তাদেরকে, কারণ বাংলাদেশে তো অনেক ডিস্ট্রিক্ট, অনেক জায়গা, আমাদের লোকাল ডিস্ট্রিক্ট কমিটি আছে, তাদেরকেও আমরা হয়তো বলবো যে তোমাদের জুয়েলারি যারা লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ডিলিংস লাইসেন্স নেয় নাই, তাদেরকে লাইসেন্স নিতে বলবো। এসব দোকানে তো অনেক সময় আসলে দেখা যায় যে বেশ নিম্নমানের স্বর্ণ পাওয়া যায়। হয়তো বলছে যে আসলে এই পরিমাণ স্বর্ণ আছে, 22 ক্যারেট বা 21 ক্যারেট বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা নিম্নমানের তো স্বর্ণ। জুয়েলার্সের আওতায় দিন না, কারণ কাস্টমারও এটা জানতে হবে যে গোল্ড কোন দোকানে কোথায় বিক্রি হয়। যদি সে রাস্তাঘাটের একটা দোকান থেকে, সব দোকান না, যদি একটা ইয়ের থেকে কিনে, তাহলে হয়তো সবাই যে খারাপ কিছু দেয় তা না, ভালো মন্দ দুইটি আছে। ওইভাবে ওই ধরনের যারা ছোট ছোট শোরুম করে সোনা বিক্রি করে, সেক্ষেত্রে তো আসলে আস্থার সংকট একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে হয়তো এক দোকানে যে আমি প্রতারণার শিকার হলাম, আসলে আরেক দোকানে যাব কিনা, এটাও তো আসলে আমি এত টাকা খরচ করছি, সেখানে যে আমি একটি নিম্নমানের একটা জিনিস জুয়েলারি পেলাম। যখন জুয়েলারি লেখে, তার সব ধরনের লাইসেন্স থাকতে হবে, কাস্টম ভ্যাটের রেজিস্ট্রেশন থাকতে হবে। আপনারা দেখবেন অনেকেই ভ্যাট ছাড়া এই দেশে জিনিস কিনে, মেমো ছাড়া কিনে, জিনিস কিনে। তাহলে তো সরকারি রাজস্ব পেল না। আবার যে কিনলো তারও তো কোনো, এই সোনা যদি সোনা না হয় বা বেশি খাইদের হয়, সেও আর কিছু করতে পারতেছে না। কাস্টমারদের আমি যারা একটু ভালো দোকান দেখে, বাকি ওই ছোট হইলেও যে সবাই খারাপ তা না, কিন্তু ভালো মন্দ মিলেই আছে। লাইসেন্সের দায়িত্বটা ট্রেড লাইসেন্স করলে ডিলিংস লাইসেন্স করতেই হয়, কারণ লাইসেন্সের দায়িত্বটা কিন্তু আমাদের না, আমরা বলতে পারি। আর আমাদের ট্রেড লাইসেন্স আর হলো ডিলিংস লাইসেন্স না থাকলে আমাদের জুয়েলারিতে সে সদস্য হতে পারে না, সে ভোটার হতে পারে না। এগুলো আমাদের আছে। কিছু প্রতিষ্ঠান আছে যারা আসলে বন্ধকি ঋণের কারবার করছে, সেটাও আসলে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই হয়তোবা করছে। হ্যাঁ, তো এইসব লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান যখন বন্ধকি ঋণের বিষয়গুলো দেখছে বা এই ব্যবসায় জড়িত হচ্ছে, তখন আসলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, বন্ধকিটা এটা কিন্তু নতুন কিছু না। এটা আমরা সোনার ব্যবসা যখন থেকে করে আসতেছি, তখন ছোটখাটো বন্ধক আছে, আবার ছাড়া যে বন্ধকে একটা লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স লাগে, বন্ধকে একটা লাইসেন্স লাগে, সেই লাইসেন্স নিয়ে অনেকে করতেছে। আর এক ধরনের আছে যে ওই ছোটখাটো বন্ধক যেটা রাখলো, যে একজন আমার সুরারুদের মধ্যেও আছে যে আমার কিছু টাকার দরকার, আমি এটা রেখে আমার টাকা দেন, এই কদিন পরে তারা হয়তো ছাড়িয়ে নেয়।
কিন্তু পুরান ঢাকায় কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা আসলে কোনো রকমের লাইসেন্স ছাড়াই বন্ধকি ঋণের ব্যবসা করছে। সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক প্রতারণার শিকার হয়, সেক্ষেত্রে আসলে তো বাজুসের কি আসলে কিছু করার থাকে? বাসুদের করার আছে যদি কেউ কমপ্লেন করে এই ধরনের, কিন্তু বন্ধকেরও একটা সমিতি আছে, যারা বন্ধক রাখে ব্যবসায়ী যে সমিতি তাঁতিবাজারের, তারাও আছে, একটা সমিতি আছে, তারা সেই সমিতির, কিন্তু বন্ধক কিন্তু জুয়েলারি সমিতির সদস্য হতে পারে না। আচ্ছা, জুয়েলারি যারা সোনা বেচাকেনি করবে, জুয়েলারির লাইসেন্স নেই, সেই জুয়েলারি শুধু। তাহলে কি ওই ওই সমিতির অধীনে কি কোনো নীতিমালা আছে? ওদের নীতিমালা তো লাইসেন্স যেটা করার, কিছু কিছু লোকের তো ওখানে অনেকের লাইসেন্স আছে, কিন্তু কার লাইসেন্স নাই এটাও আমার জানা নেই, কারণ এটা আমাদের ব্যাপার না, জুয়েলারির ব্যাপার না। জিসি মালাকার, আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। আমি এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে চলতি বছর আসলে স্বর্ণের বাজারের মানে দামের আসলে ট্রেন্ডটা কি? মানে দাম আমরা দেখছি যে আসলে কয়েক দফায় বেড়েছে, যেটা আসলে গত বছরের শেষ দিকেও আসলে বেশ বলছিল সবাই গ্রাহকরা যে তাদের নাগালের মধ্যে আসছে। সেই ক্ষেত্রে আসলে চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত কয়েক দফায় বেড়ে গেছে। আসলে এখন এই মুহূর্তে আপনাদের ব্যবসার কি অবস্থা? আপনার গোল্ডের যে অবস্থা, মানে আমাদের আমার 3 মাসের একটা ডাটা আছে। লাস্ট 3 মাসে সোনার দাম 22 ক্যারেট আসছিল 42,000 টাকা, আর 21 ছিল 39,200। এখন বর্তমানে 46,179 টাকা 22 ক্যারেট স্বর্ণের 22 দাম। ক্যারেট। আর 21 ক্যারেট যেটা, সেটা হলো 44,800। তাহলে সনাতনীটা আসলে এখন কত দাম? 44,089 টাকা 21 ক্যারেট। 21 ক্যারেট। এই 3 মাসের মধ্যে সোনার দাম 4,000 টাকা বাড়ছে। এখন বর্তমানে আমাদের একটা বিভিন্ন নিউজ থেকে জানা যায় যে আপাতত 1200 থেকে $1,300 ভিতরে পার আউন্স সোনা ঘোরাফেরা করবে। এই বাড়বে, 1000 বাড়বে, 1200 বাড়বে, আবার একটু কমবে, এইভাবেই ছিল। কিন্তু হঠাৎ করে এই 4,000 টাকা সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সেটা কি আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে আপনারা বাড়িয়েছেন? ওই আন্তর্জাতিক মার্কেটে সোনার দাম বেড়ে গেছে। এটার সাথে বিভিন্ন কারণ আছে, টাকার ডিভ্যালুয়েশন, চায়নাতে মানি ডিভ্যালুয়েশন, নানান কিছু মিলেই সোনার দামটা ইউরোর সাথে, ডলারের সাথে, সবকিছুর সাথে সম্পর্ক আছে গোল্ডের। তাহলে এর মধ্যে কি আসলে দাম কমার আর কোনো সম্ভাবনা নেই? এখন যেভাবে আছে, কিছু কমতে, কখনো কিছু কমে, কিছু বাড়ে, এর মধ্যেই আছে। কারণ এটা শেয়ার বাজার তো, ইন্টারন্যাশনাল শেয়ার বাজারে, সেখান থেকে শেয়ার বাজার যেরকম ওঠানামা হয়, গোল্ডের দামটাও ঠিক ওঠানামা হচ্ছে। না, গত এক সপ্তাহের ইন্টারন্যাশনাল বাজার যেটা আমরা দেখেছি যে গোল্ডের দাম কিন্তু এখন কিছুটা কমেছে, মানে $1,300 পার আউন্স যেটা ছিল সেটা এখন কমে 1,227 এরকমের মধ্যেই থাকছে আর কি। তো সেক্ষেত্রে কি কমবে কিনা দেশের বাজারে? না, আপাতত এটা সম্ভাবনা খুব কম। কমলেও মনে করেন যে ওই 1,000-1,200 কমবে, আর বাড়লেও 1,000-1,200 বাড়বে। সেক্ষেত্রে যেমন 60,000 টাকা চলে গিয়েছিল আমাদের প্রতি ভরি, সেরকম চলে যেতে পারে কিনা? আমি হিসাব দেখালাম যে 1,200 থেকে 1,300-র মধ্যে ঘোরাফেরা করবে। এই হলো ইন্টারন্যাশনাল কতগুলো সংস্থা যে মন্তব্য করে, তাদের নিউজ অনুযায়ী এটা আমি বলছি। এমন একটা সময় আসলে স্বর্ণের দাম বাড়লো যখন ক্রেতারা আসলে মনে করছিল সামনে আরো কমবে আরো কমবে। সেক্ষেত্রে ক্রেতাদের তো আসলে একটা নেতিবাচক মানসিকতা তৈরি হয়ে গিয়েছে। আমাদের শোরুমও আমরা যখন গোল্ড কিনতে বলছি কাস্টমারদের যে এইটা একটা ভালো সময়, আপনারা কিনলে কিনেন, এবং আমি একটা সাক্ষাৎকারেও বলছিলাম। তো তখন মানুষের একটা ধারণা কি, সোনার দাম 1,200 আসবে, 1,300, আরে 12,000 আসবে, কেউ বলে 20,000 আসবে, টেলিফোন করে জিজ্ঞাসা করে। আর আমাদের দেশে একটা জিনিস হলো কি, যে সোনার দামগুলি আসে আপনার আমাদের কাছে, সেগুলো বা টেলিভিশনে যেগুলো দেখায়, সেটা হলো আউন্সের থেকে জিনিসটা অনেকে বুঝে উঠতে পারে না। তারপরে সোনার দামটা খালি ইন্টারন্যাশনাল মার্কেটে সোনার দামের কথা বলে, এখানে বেশি কেন,
এখানে যতটুকু আমদানি হয় ততটুকু ভালো আমদানি থাকলে আপনার একটু কমে, পার্শ্ববর্তী দেশের টান থাকলে বাড়ে। এই যে এখন যে সোনার দামটা কম আছে, এর কারণ হলো কি, ভারতে 1.5 মাস ধরে সমস্ত ভারতের জুয়েলারি দোকান বন্ধ। ট্যাক্সের যে নতুন বাজেট দিছে সেখানে 1% ট্যাক্স বাড়ানো, এটা বন্ধ রয়েছে। হয়তো 2-1 দিন ধরে কিছু কিছু রাষ্ট্রে তাদের দোকান খোলা হচ্ছে, খুলে যাবে 2-4 দিনের মধ্যে। এর কারণেও সোনার দামটা ফল করছে। এখন আবার দেখবেন সোনা ধরা পড়ে না, মাস দেড়েক ধরে। কিছুদিন ধরে আসলে এই ধরনের কোনো সংবাদ আমরা আসলে পাচ্ছি না যে আচ্ছা। এয়ারপোর্টে স্বর্ণের চোরাচালান আটক হচ্ছে না। এর কারণ হলো ইন্ডিয়া বন্ধ, তো স্ট্যাক থাকাতে এই রোডটা আর ব্যবহার করতে হচ্ছে না, সেই কারণে এটা। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশের ক্রেতাদের স্বর্ণের প্রতি আগ্রহ কমার অন্যতম আরেকটি কারণ কি হচ্ছে ভ্যাট আরোপ করা। এটাও আমরা এ নিয়ে আন্দোলন করেছি সরকারের কাছে, অর্থ মন্ত্রণালয়ে আমরা আমাদের দাবির কথা বলছি। সরকার সাংবাদিক সম্মেলনও করেছি, ওকে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা কথাবার্তা বলছি গেছি যে 5%, 2% থেকে 5% ভ্যাট আরোপ করা, কাস্টমার মজুরি দিবে, আবার ভ্যাট দিবে, ডেইলি প্রতিটা দোকানে এ নিয়ে ঝামেলা হচ্ছে। আমরা ভ্যাট দিব না, ভ্যাট আপনারা দেন না, কারণ মজুরি আবার ভ্যাট দুইটা, কারণ 2% ভ্যাট আসলে কাস্টমার মানত, এখন তো ভ্যাট মানে না। সরকার এটা হয়তো গতবার বাজেট এটা বাড়াইছে, আমরা সরকারের কাছে আবেদন রাখি যে এইবার যাতে আমাদের ভ্যাট 2% করে এই বাজেটে, এটা আমরা প্রস্তাব দিয়েছি। আর কি কি প্রস্তাব আছে এবারের বাজেটের জন্য আপনাদের? আমরা বরাবরই একটা স্বর্ণ নীতি, যে গোল্ড বৈধভাবে আনার একটা ব্যবস্থা দেওয়া হোক, সেটা কিন্তু অনেকবার আমরা আমাদের বাসদ থেকে বলা হয়েছিল, সমিতির কর্মকর্তা আমরা খুব চেষ্টা করেছি যে সোনাটা আমাদের বৈধভাবে। এখন 200 গ্রাম অর্নামেন্টস আসার ছিল, এখন এই গত বাজেটে আপনার 100 গ্রাম করে দিয়েছে। সোনা আসার উৎস হলো আমাদের ওই 100 গ্রাম অর্নামেন্টস, মিডল ইস্টে যেই আসে, লেবার আসুক, জেন্টস আসুক, লেডিস আসুক, সবাই 100 গ্রাম করে গোল্ড নিয়ে আসে। কিন্তু কারণ এই গোল্ডটা 100 গ্রাম গোল্ড আনলে প্রায় 8.5 গুণের মতো, তাতে তার প্রায় 15-16 হাজার টাকা লাভ হয়। এই কারণে এই সোনাটা আসতেছে। তৈরি অর্নামেন্টস যেটুকু পান বিদেশি, এর উৎস এটি। আমরা আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের সময়, সকল কর্মকর্তা আপনাদেরকেও ধন্যবাদ, আর আমার এই সাক্ষাৎকার যারা শুনেছে তাদেরকেও নববর্ষের শুভেচ্ছা এবং ধন্যবাদ। দর্শক, বাজুসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভেনাস জুয়েলার্সের চেয়ারম্যান জিসি মালাকারের সঙ্গে কথা বলছিলাম দেশের জুয়েলারি খাতের ব্যবসা নিয়ে। পরে খবরে যাচ্ছি। কাজের ভিসা নিয়ে বিদেশ যাওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে চট্টগ্রাম অঞ্চলের কর্মীদের আর ঢাকায় যেতে হবে না। বিদেশগামী কর্মীদের হয়রানি কমাতে এখন থেকে চট্টগ্রামেই অত্যাধুনিক স্মার্ট কার্ডের মাধ্যমে দেওয়া হবে ছাড়পত্র, যেখানে ছোট্ট একটি চিপের মধ্যে থাকবে কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট সহ 18 ধরনের গুরুত্বপূর্ণ তথ্য। আবার পাশাপাশি বিদেশে দুর্ঘটনায় পড়া শ্রমিকদের ক্ষতিপূরণ কিংবা আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা রাখবে এই স্মার্ট কার্ড। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিদেশগামী কর্মীদের মন্ত্রণালয়ে ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রে নানাভাবে ভোগান্তি পোহাতে হতো। দিনের পর দিন ঢাকায় অবস্থান করে এই অফিস থেকে ওই অফিসে ঘুরেও পাওয়া যেত না কাঙ্ক্ষিত ছাড়পত্র। এমনকি ছাড়পত্র নিতে গিয়ে অনেক কর্মী বিদেশ যাত্রার নির্ধারিত সময় পর্যন্ত পেরিয়ে যেত। এখানের অফিস থেকে ট্রেনিং করে মেইলে পাঠাইলো, ওখানে গিয়ে বলতেছে মেইল পাইনি, মেইল পাইলে বলতেছে এটা আটকে গেছে বা সময়ের জন্য পাইনি। কুরিয়ার সার্ভিসের ব্যাপার বা ওইখানকার ঢাকার ওদের অফিসিয়ালি কাজ করতে একটা সময় নিচ্ছে, সেই অবস্থায় অনেক সময়
ফ্লাইট মিস হয়ে যায়। এই অবস্থায় বিদেশগামী কর্মীদের ঢাকায় গিয়ে ছাড়পত্র নেওয়ার ভোগান্তি কমাতে হাতে নেওয়া হয় স্মার্ট কার্ড প্রকল্পের। বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই স্মার্ট কার্ড যেমন ছাড়পত্র হিসেবে ব্যবহৃত হবে, ঠিক তেমনি বিদেশে যে কোনো দুর্ঘটনার ক্ষতিপূরণ এবং আর্থিক সহায়তা পেতে মূল তথ্য প্রমাণ হিসেবে কাজ করবে এই স্মার্ট কার্ড। সুবিধা সম্বলিত স্মার্ট কার্ড অর্থাৎ বিএমইটির বহির্গমন ছাড়পত্র চট্টগ্রাম থেকে আশা করি যে কোনো মুহূর্তে এটা এখানে চালু হবে। প্রতি বছরই বাংলাদেশ থেকে 5 লাখের বেশি কর্মী কাজের ভিসা নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে যায় অন্তত 30,000 কর্মী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চুরি যাওয়া টাকা উদ্ধার কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল সন্ধ্যায় বিশ্বব্যাংকের 2 আইন বিষয়ক কর্মকর্তার সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠকের পর একথা জানায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় ফিলিপিন্সে এ পর্যন্ত উদ্ধারকৃত টাকা দেশটির আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরিয়ে আনা হবে বলেও জানানো হয়। তবে টাকা চুরির ঘটনায় এখনো কোনো আইনি পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা প্রকাশ পাওয়ার প্রায় 1.5 মাস পর বাংলাদেশে আসেন বিশ্বব্যাংকের 2 আইন কর্মকর্তা স্টিফেন ও প্রিয়ানি। রোববার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরদের সাথে বৈঠক করেন তারা। এ সময় সার্ভার হ্যাক করে টাকা চুরির সার্বিক ঘটনা তুলে ধরা হয় তাদের কাছে। সব প্রক্রিয়া শুনে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের টাকা উদ্ধারের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। সাইবার আক্রমণের মাধ্যমে স্থানান্তরিত যে অর্থ, সেই অর্থ ফেরত আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শ্রীলঙ্কার পর ফিলিপিন্স কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত উদ্ধার করা টাকা ফিরে আনা হয়নি বলেও জানান এই কর্মকর্তা। ফিলিপাইন কর্তৃপক্ষের কাছে ওখানকার যারা এই বিষয়টার সাথে অভিযুক্ত এবং তারা যে অর্থটা ফেরত দিয়েছে ওটা ফিলিপাইন কর্তৃপক্ষের কাছেই জমা আছে এবং এটি ওই দেশের আইনি যে বিষয় কার্যক্রম সেটি অনুসরণ করার পরে আসলে তারা ফেরত দেবে। এদিকে রিজার্ভের টাকা চুরির ঘটনার প্রায় 2.5 মাস পার হলেও সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসলে এখনো কোনো মামলা দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই এবং কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিশ্বব্যাংকের কর্মকর্তাদের কাছে কেন্দ্রীয় ব্যাংকের টাকা উদ্ধারের সার্বিক পদক্ষেপ অবহিত করলে উদ্ধার প্রক্রিয়া যথার্থ রয়েছে বলে জানান তারা। আমাদের যে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রয়েছেন সহকর্মী সাজিদ রাজু। রিজার্ভে চুরি যাওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ কার্যক্রম জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাদিয়া, আমরা রয়েছি বাংলাদেশ ব্যাংকের যে প্রধান মতিঝিলের যে বাংলাদেশ ব্যাংকের শাখা, সেখানে এটি হচ্ছে যে কিছুক্ষণ আগেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির তিনি এসেছেন। আমরা গতকালের একটি খবর দিয়ে যদি বলি যে গতকাল বিশ্ব ব্যাংকের 2 প্রতিনিধি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নর যারা আছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বিশেষ করে বৈঠকে এই যে রিজার্ভের অর্থ চুরির যে ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক যে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চেয়েছিল সেই সহযোগিতার বিষয় নিয়ে কিন্তু বিশ্ব ব্যাংকের 2 জন প্রতিনিধি বাংলাদেশে এসেছেন এবং গভর্নর এবং ডেপুটি গভর্নরদের সঙ্গে আলোচনায় সর্বাত্মক সহযোগিতা করার ব্যাপারে তারা আশ্বাস দিয়েছেন। তো এই 2 জন বিশ্ব ব্যাংকের যে 2 জন কর্মকর্তা তারা খুঁটিনাটি বিভিন্ন বিষয় জেনেছেন এবং রিজার্ভ চুরির যে ঘটনাটি সেই ঘটনার বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছেন যে তারা কি পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের কথা এই 2 জন কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অবহিত করেছেন। একই রকম ভাবে বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে তাদের সঙ্গেও কিন্তু এই 2 জন কর্মকর্তা বৈঠক করেছেন। তো বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র শুভঙ্কর সাহা তিনি আমাদের যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে যেসব তথ্য প্রমাণ বাংলাদেশ ব্যাংকের কাছে আছে সেই সব তথ্য প্রমাণ বিশ্ব ব্যাংকের এই 2 জন প্রতিনিধির সঙ্গে তারা সেগুলো শেয়ার করেছেন এবং মামলা করার ব্যাপারে তারা কোনো পদক্ষেপ এখনো যে নেননি সেই বিষয়টিও তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে টাকা যেসব দেশে চলে গেছে সেই সব দেশ থেকে টাকা উদ্ধারের জন্য যে 2টি পদ্ধতি আছে বিশ্ব ব্যাংক জানিয়েছে এই 2টি পদ্ধতি তারা অনুসরণ করবেন এবং
যেটি হচ্ছে যে অনুসরণ করার পর এই আইনি যে পদক্ষেপ সেটি তারা নেবেন। আর নাজি আরেকটি বিষয় বলি যে ফিলিপাইন্স থেকে যে টাকা উদ্ধারের ব্যাপারে বাংলাদেশের হাতে কিন্তু এখনো কোনো টাকা এসে পৌঁছেনি। ওই দেশের নিয়ম নীতি অনুযায়ী অনুসরণ করে এই টাকা বিদেশ থেকে ওই সব দেশের নিয়ম নীতি অনুসরণ করেই বাংলাদেশে আনা হবে, সে ব্যাপারে শুভঙ্কর শাহ আমাদেরকে জানিয়েছেন। তবে একটি ব্যাপার তিনি আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে যে 101 মিলিয়ন অর্থাৎ 10 কোটি 10 লাখ মার্কিন ডলার খোয়া গেছে, এর মধ্যে শুধু শ্রীলঙ্কা থেকে 20 মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হাতে এসেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু ফিলিপিন্সের যে সিনেটের শুনানি চলছে, সেই সিনেট শুনানির যে বিভিন্ন ফলো আপ সেসব ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অবহিত আছেন এবং প্রতিদিন সেগুলো অনুসরণ করছেন। কিন্তু ফিলিপিন্স থেকে টাকা উদ্ধারের যে কার্যক্রমটি সেটি কিন্তু এখনো শুরু হয়নি। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তারা কিন্তু একটি মন্তব্য সেটি করেছেন, সেটি হচ্ছে যে তারা বলেছেন যে ফিলিপিন্সের সিনেট কমিটি এই রিজার্ভের অর্থ চুরির ঘটনা নিয়ে যেখানে সরাসরি শুনানি করছে এবং প্রকাশ্যে সেই ঘটনাগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত, কারা এর সঙ্গে ঘটনার জন্য দায়ী, সেসব ব্যাপারে তারা তদন্ত করছে। কিন্তু বাংলাদেশে সেই ব্যাপারে এখনো এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ব্যাপারে সিপিডি সমালোচনা করেছে এবং তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশের সংসদে যারা সংসদ সদস্য যারা আছেন তারা এই ব্যাপারে যেন সংসদে মুক্ত আলোচনা করেন, সে ব্যাপারে তিনি সিপিডি কিন্তু একটি তাদের মতামত তুলে ধরেছে। তারা একই সঙ্গে বলেছে যে রিজার্ভ থেকে অর্থ চুরির যে ঘটনাটি, এটি অবশ্যই আশঙ্কাজনক একটি ঘটনা এবং বাংলাদেশের অর্থনীতিতে একটি বিরাট প্রভাব পড়তে পারে, এই ধরনের কথা কিন্তু সিপিডির পক্ষ থেকে তোলা হয়েছে। এদিকে যেটি হচ্ছে যে ফজলে কবির বাংলাদেশ ব্যাংকে, আপনি জানেন যে ডক্টর আতিউর রহমান পদত্যাগের পর ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেয়ার পর থেকে কিন্তু সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের ভিতরে ঢোকার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞার অংশ হিসেবে আমরা এখনো কিন্তু সার্বক্ষণিক যে যোগাযোগ সেটি কিন্তু রাখা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি আজকে এই দুজন যে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি বাংলাদেশে এসেছেন তাদের ব্যাপারে, তাদের এই সফরের ব্যাপারে, তাদের তদন্তের ব্যাপারে নতুন কোনো তথ্য যদি থাকে না যে আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। না যে এই ছিল আমার হাতে এখন পর্যন্ত সর্বশেষ খবর। ফিরছি আপনার কাছে স্টুডিওতে। রিজার্ভের অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ কার্যক্রম সম্পর্কে আমরা জানছিলাম সহকর্মী সাজিদ রাজুর কাছ থেকে। পরে খবরে যাচ্ছে। শিক্ষার লক্ষ্য আলোকিত মানুষ তৈরি করা, কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা জ্ঞান ভিত্তিক না হয়ে অর্থ উপার্জনের অন্যতম হাতিয়ার হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে সন্তানরা দেশের সার্বিক উন্নয়নে অংশ না নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে সমাজে বেড়ে উঠছে। তাই শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সহ মূল্যবোধের বিষয়গুলো তুলে ধরার আহ্বান শিক্ষাবিদদের। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা। কিন্তু সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের চেয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রকৌশলী, চিকিৎসক ও ব্যাংকার হওয়ার প্রবণতা বাড়ছে। সন্তানের নিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে এতে উৎসাহ যোগাচ্ছেন অভিভাবকরাই। সাফল্য ব্যাংকার, বাবা মার ইচ্ছা, নিজের ইচ্ছা। ছোট থাকতেই প্যারেন্টসের খুব আশা যে আমি যেন ডক্টর হই, ডক্টর হয়ে মানুষের সেবা করি। এক সময় শিক্ষাবিদরা ছিলেন আমাদের আইকন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন এক সময়কার আইকন, যারা আসলে মানুষের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। একটা বাচ্চাকে ছোটবেলা থেকে অহেতুক অনেক বেশি প্রতিযোগিতার মুখোমুখি ঠেলে দেওয়া হচ্ছে, যার কারণে তার মানবিক গুণাবলী সেভাবে বিকশিত হওয়ার আগেই সে প্রতিযোগিতার মুখোমুখি হয়ে সে আসলে জিততে চায়। দায়বদ্ধতা যখন ঘাটতি হয় তখন আসলে সমাজ অনেক অস্থির হয়। দুর্নীতি, অপরাধ কিংবা অনৈতিক পথেও জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীদের কেউ কেউ। এজন্য নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দেশে বাজেটে কম গুরুত্ব পাচ্ছে শিক্ষাখাত। ব্যানবেজের তথ্য মতে দক্ষিণ এশিয়ার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ নেপালের 22.1%, আফগানিস্তান 18.4% আর বাংলাদেশে মাত্র 13.8%। শিক্ষায় বিনিয়োগ বাড়লে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নমুখী হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। 90% ছেলে মেয়ের মাথায় শুধু একটাই থাকে, বিসিএস পরীক্ষা দিতে। এখন একেবারে স্বার্থপরের মতো চাকরি পেয়ে আমার ভবিষ্যৎ গড়ব এবং সেখানে চাকরি পেয়ে আমি ঘুষ খাবো কি না খাবো এই সুনীতিটাও সেখানে, এই নীতির প্রশ্নটাও বিবেচ্য নয়। শুধু শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক নয়, আমাদের পুরো জাতীয় চরিত্রের মধ্যে যে দূষণগুলো হয়েছে সেগুলো দূর করার দিকে দৃষ্টি দিতে হবে।
ব্যানভেজের তথ্য মতে 2014-15 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 29,231 কোটি টাকা, আর 2015-16 অর্থ বছরে কমে দাঁড়ায় 17,103 কোটি টাকা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পণ্য আমদানিতে বন্ডের সুবিধা নিয়ে যারা এর অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। গতকাল এনবিআর কার্যালয়ে 3টি চেম্বারের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন। এর সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ভোক্তার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করে তার সরকারি কোষাগারে জমা দেয়া ব্যবসায়ীদের জাতীয় দায়িত্ব। প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীরা ব্যক্তি শ্রেণীর আয়করের সীমা বাড়ানোর প্রস্তাব করেন। এছাড়াও আসছে বাজেটে বিভিন্ন খাতে কর্পোরেট ট্যাক্স কমানো সহ কর রেয়াত সুবিধা দেওয়ারও প্রস্তাব দেন তারা। যারা বন্ডের এই রাষ্ট্রীয় সুবিধা নিয়ে অপব্যবহার করে তারা জাতীয় শত্রু। এখন আপনার আমার সবার কাজ হচ্ছে এইসব শত্রুদের চিহ্নিত করা এবং তাদেরকে সমূলে যেটা বলে উৎপাটিত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়া। তো আসুন সবাই মিলে কাজ করি। আমরা উর্দু রুট এবং অন্যান্য যেসব জায়গার কথা বললেন সেগুলোর উপরে কড়া নজর রাখছি। আমরা অনেক ভিতরে ঢুকে যাচ্ছি। মজুরি, হাল চাষ, সার, কীটনাশক ও সেচের খরচ বাড়ায় বড় আবাদে এবার বাড়তি অর্থ গুনতে হচ্ছে কৃষকদের। গত বছরের চেয়ে বিঘা প্রতি 2 থেকে 3 হাজার টাকা উৎপাদন খরচ বেশি হচ্ছে। গত বছর ন্যায্য দাম না পাওয়ায় দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। অবশ্য ন্যায্য মূল্য না পাওয়ার জন্য সরকারি নীতিমালাকে দায়ী করছেন মিলার ও চাল ব্যবসায়ীরা। আর কৃষি বিভাগের দাবি, এবার কৃষি উপকরণের কোনো ঘাটতি নেই। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বড় মৌসুমে ধানের চারা রোপণের পর এখন দিনাজপুরে মাঠ জুড়ে সবুজের সমারোহ। নিড়ানির পর পোকামাকড় নির্মূলের জন্য জমিতে কীটনাশক স্প্রে করছে কৃষক। অনুকূল আবহাওয়া থাকায় এবার ভালো ফলন আশা করছে কৃষক। কিন্তু গত বছরের তুলনায় এই বছর ধান চাষ করতে কৃষকদের বিঘা প্রতি 2,000 থেকে 3,000 টাকা বেশি খরচ গুনতে হচ্ছে। সেচ, হাল চাষ ও কৃষি শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে ধানে খুব একটা লাভ হবে না জানালেন কৃষকেরা। প্রতি বিঘায় কামাল সহ আমাদের পানি সেচ সহ সার কীটনাশক সহ আমাদের 11,000 টাকা খরচ। তাতে আমরা হিসাব করে দেখতেছি আমাদের লস। যে কীটনাশকের দাম এখন পাবো কি পাবো না, এখন কিরকম কি হবে বাজারে। ধান উদ্বৃত্ত হওয়া সত্ত্বেও বিদেশ থেকে চাল আমদানি করায় মিলার ও কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়েছে। এজন্য সরকারি নীতিমালা দায়ী বলে মনে করেন ব্যবসায়ী নেতা ও চাল মালিকরা। ধানের দাম কম এবং বাইরে থেকে চাল আসায় উৎপাদন যেভাবে হচ্ছে কিন্তু সে তুলনায় দাম হচ্ছে না। এইভাবে চলতে থাকলে মিল মালিকরা যেমন একসময় পুঁজি হারিয়ে তাদের ব্যবসা বন্ধ করে দিবেন, ঠিক তেমনি কৃষকরা যদি সঠিক দাম না পায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে ধানের উৎপাদন কমে যেতে পারে। কৃষকদের জৈব প্রক্রিয়ায় ধান চাষে পরামর্শ সহ সব রকম সহযোগিতা প্রদানের কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। জৈব পদ্ধতিতে আমরা ধান চাষি ভাইদেরকে উৎসাহ প্রদান করে যাচ্ছি। আমাদের আশা করা যাচ্ছে যে এবারে আমরা বোরো ধানের ফলন বেশ ভালো পাবো। জেলায় এবার 1,73,000 হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 6,88,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। ঐতিহ্যবাহী জলকেলি উৎসবে মাতোয়ারা কক্সবাজারের রাখাইন সম্প্রদায়। এই উৎসবকে ঘিরে পর্যটন শহর কক্সবাজারে এখন আনন্দমুখর পরিবেশ। রোববার থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এই উৎসব শেষ হবে মঙ্গলবার। 1378 রাখাইন বর্ষকে স্বাগত জানাতে বর্ণিল এই আয়োজন পরিণত হয়েছে নানা বর্ণ ধর্মের মিলন মেলায়। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো ধর্মীয় উৎসব নয়, তবে সামাজিক রীতি অনুযায়ী আনন্দমুখর পরিবেশে ধুমধামের সাথে বর্ণাঢ্য রাখাইন নববর্ষকে বরণ করা হয়। এ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজনটির নাম জলকেলি উৎসব, যার রাখাইন নাম সাংগ্রেং পোয়ে। রাখাইন সম্প্রদায়ের লোকজনের মতে এটি শুভ ও পবিত্র হওয়ার উৎসব, যাতে আমরা পরবর্তী বছরে পরিপূর্ণতা এবং আনন্দ খুশির মাধ্যমে জীবনটা কাটাতে পারি,
সেই আশায় আমরা এই অনুষ্ঠানটা পালন করে থাকি। প্রতি বছরের মতো এবারও চলছে বর্ণিল আয়োজনে 3 দিনব্যাপী এ জলকেলি উৎসব। আর এই উৎসবকে ঘিরে কক্সবাজারের রাখাইন পল্লীতে এখন উৎসবের আমেজ। ছোট বড় সবাই দল বেঁধে গেয়ে ঘুরছে রাখাইন পল্লীর প্যান্ডেলগুলোতে। শুধু রাখাইন সম্প্রদায়ের লোকজনই নয়, নানা ধর্ম বর্ণের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই উৎসব। আমরা এই উৎসবে খুবই আনন্দ ভোগ করি। পবিত্র পানি ছিটিয়ে আমরা বৎসরের পাপগুলোকে মোচন করছি। এটা হচ্ছে সম্প্রীতির একটা মেলবন্ধন। আমাদের দল বেঁধে প্যান্ডেল করে আমরা মেয়েরা রেডি হয়ে বসে থাকি, যে দেন আমাদেরকে ছেলে গ্রুপ করে এসে একজন একজন করে যাদেরকে চয়েস হয় পানি মারে, আর ফান অনেক হয়। যাদেরকে পছন্দ হয় এই বছরে প্রপোজ করে। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এ ধরনের উৎসবে সরকারকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন রাখাইন সম্প্রদায়ের নেতারা। আমাদের জায়গায় সংগঠনের অভাব, দ্বিতীয়ত আমাদের সরকারিভাবে আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা অভাবের কারণে এই অবস্থা। কক্সবাজার সংস্কৃতি কেন্দ্র ওইটার কাছ থেকে আমরা 3-4 লাখ টাকা করে বছরে পাই। এইটা নিয়ে আমরা কোনো রকমে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। আসলে এটা খুব একটা পর্যাপ্ত না। শুধু কক্সবাজারের রাখাইন পল্লীতে নয়, জেলার মহেশখালী, রামু, চকরিয়া ও টেকনাফের 30টি প্যান্ডেলে চলছে এ জলকেলি উৎসব। সময় সংবাদ, কক্সবাজার। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জ্বালানি তেলের উত্তোলন বন্ধে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে কাতারে ওপেকের বৈঠকটি। বিশ্বের শীর্ষ জ্বালানি উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলোর এই বৈঠকে ঘণ্টাব্যাপী আলোচনা শেষে কাতারের জ্বালানি মন্ত্রী মোহাম্মদ বিন সালেহ আল সাদা জানান, তেল উত্তোলক দেশগুলোর নীতি নির্ধারকরা সিদ্ধান্তে পৌঁছতে আরও সময় চান। এ সময় তিনি আরো বলেন, ওপেকভুক্ত এবং ওপেক বহির্ভূত জ্বালানি উত্তোলক দেশগুলোর সম্মিলিত সিদ্ধান্তেই যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। এর আগে জ্বালানির দামে স্থিতিশীলতা আনতে উত্তোলন কমানোর ব্যাপারে একমত হয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এবং ইরান। তবে এ বৈঠকে অংশ নেয়নি ইরান। বছরের প্রথম প্রান্তিকে খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলের বিক্রি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 3.9% বেড়েছে। এ সময় চীনের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে নেসলের খাদ্যপণ্য। পাশাপাশি ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকাতেও বিক্রি ভালো হয়েছে নেসলের। এদিকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেলেও পণ্যের দরপতনের কারণে চলতি বছরের শুরু থেকেই আফ্রিকা এবং লাতিন আমেরিকায় বিক্রি কমেছে ইউনিলিভারের সব পণ্যের। মুদ্রার মান কমায় ব্রাজিল ও আর্জেন্টিনায় ব্যবসা পরিচালনায় বেগ পেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। Asia helping to ring up the profits. Emerging market sales in the final quarter last year rose to 8.4% from 5.9% in the third quarter. The results show the consumer goods maker is bouncing back. এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ আমরা দেখতে পাচ্ছি গতদিনের ধারাবাহিকতায় আজও ডিএসসিতে লেনদেন চলছে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে। সূচকগুলো দেখতে পাচ্ছি সকাল থেকে উঠানামার মধ্য দিয়ে রয়েছে। এই মুহূর্তে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়েই চলছে সূচক উত্থান পতন সূচকের গতি। আমরা দেখছি যে ডিএসসি এর সাধারণ সূচক 4 পয়েন্ট কমে রয়েছে 4389 পয়েন্টে। নেতিবাচক প্রবণতা দেখতে পাচ্ছি সরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ার সূচক ডিএসসিএস এবং বাছাই সূচক ডিএস30 তেও। ডিএসসিএস রয়েছে 1064 পয়েন্ট এবং বাছাই সূচক ডিএস30 রয়েছে 1672 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 126 কোটি টাকার শেয়ার এবং লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 102টির, কমেছে 118টির এবং অপরিবর্তিত রয়েছে 54টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আজ বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দর হারাচ্ছে ডিএসসিতে। এই মুহূর্তে দেখে নিচ্ছি টপ 20 শেয়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান। শুরুতে রয়েছে কেয়া কসমেটিক্স। কেয়া কসমেটিক্সের সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 15 টাকা 30 পয়সা, যা গতকাল লেনদেন শেষ হয়েছিল 14 টাকা 30 পয়সায়। এনজিএলবিডি রয়েছে দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 98 টাকা 80 পয়সা। সর্বোচ্চ দাম আজ উঠেছিল 99 টাকা 50 পয়সা পর্যন্ত এবং সর্বনিম্ন 97 টাকা। গতকাল কিন্তু প্রতিষ্ঠানটির লেনদেন শেষ হয়েছিল 96 টাকা 80 পয়সা। ডরিন পাওয়ার রয়েছে তৃতীয় অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সবশেষ দাম 70 টাকা 10 পয়সা। গতকাল প্রতিষ্ঠানটির সবশেষ দাম ছিল 69 টাকা 70 পয়সা। আরামিট রয়েছে চতুর্থ অবস্থানে। টপ 20 শেয়ার তালিকায় থাকা এই প্রতিষ্ঠানটির সবশেষ দাম 515 টাকা। আজ কিন্তু সর্বোচ্চ দাম উঠেছিল প্রতিষ্ঠানটির 520 টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন 505 টাকা। এছাড়া গতকাল প্রতিষ্ঠানটির লেনদেন শেষ হয়েছিল 501 টাকা 30 পয়সা। আমন ফিড রয়েছে পঞ্চম অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সবশেষ দাম 90 টাকা
91 টাকা 10 পয়সা পর্যন্ত দাম উঠেছিল আজ, এবং গতকাল কিন্তু প্রতিষ্ঠানটির দাম শেষ হয়েছিল 89 টাকা 30 পয়সা। লঙ্কা বাংলা ফিন্যান্স রয়েছে ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 36 টাকা 10 পয়সা পর্যন্ত, সর্বোচ্চ দাম উঠেছিল 36 টাকা 60 পয়সা। এছাড়া গতকাল লেনদেন শেষ করেছিল 35 টাকা 60 পয়সায়। সিবিও পেট্রোলাইজিং রয়েছে টপ 20 শেয়ার তালিকার সপ্তম অবস্থানে, প্রতিষ্ঠানের সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 283 টাকা, সর্বোচ্চ দাম উঠেছিল আর 287 টাকা 40 পয়সা। এছাড়া গতকাল প্রতিষ্ঠানটি ক্লোজিং প্রাইস ছিল 278 টাকা 80 পয়সা। আরেকটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ডিএসসির টপ 20 শেয়ার তালিকার অষ্টম অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠানটি, যার সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 18 টাকা, এবং প্রতিষ্ঠানটি গতকালকে কিন্তু তাদের ক্লোজিং প্রাইস ছিল 17 টাকা 20 পয়সা পর্যন্ত। পাওয়ার গ্রিড রয়েছে নবম অবস্থানে, যার সবশেষ দাম 62 টাকা, সর্বোচ্চ দাম উঠেছিল আজ 63 টাকা 20 পয়সা পর্যন্ত। এছাড়া গতকাল প্রতিষ্ঠানটির ক্লোজিং প্রাইস ছিল 62 টাকা 40 পয়সা। ওরিয়েন্ট ফিশন রয়েছে দশম অবস্থানে, ওরিয়েন্ট ফিশনের সবশেষ দাম 64 টাকা 70 পয়সা পর্যন্ত এবং উঠেছে, এবং গতকাল আমরা প্রতিষ্ঠানটির সবশেষ দাম আমরা দেখতে পেয়েছি যে 63 টাকা 50 পয়সা। ইবনে সিনা রয়েছে টপ 20 শেয়ার তালিকার 11তম অবস্থানে, প্রতিষ্ঠানটির সবশেষ দাম 208 টাকা 90 পয়সা, আর সর্বোচ্চ দাম উঠেছিল 212 টাকা 90 পয়সা পর্যন্ত। সিএমসি কামাল রয়েছে 12তম অবস্থানে, এই প্রতিষ্ঠানটির সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 19 টাকা 20 পয়সা পর্যন্ত এবং উঠেছে, এবং গতকাল হচ্ছে প্রতিষ্ঠানটির ক্লোজিং প্রাইস ছিল 18 টাকা 70 পয়সা। যমুনা অয়েল রয়েছে 13তম অবস্থানে, সবশেষ দাম 193 টাকা, গতকাল লেনদেন শেষ হয়েছিল 194 টাকা 90 পয়সা। আইটিসি 14তম অবস্থানে থাকা প্রতিষ্ঠান টপ 20 শেয়ার তালিকার, যার সবশেষ দাম 55 টাকা। বিএসআরএম লিমিটেড রয়েছে 15তম অবস্থানে, টপ 20 শেয়ার তালিকার 16তম অবস্থানে রয়েছে এসিআই, যার সবশেষ দাম 573 টাকা 50 পয়সা। গতকাল প্রতিষ্ঠানটি লেনদেন শেষ করেছিল 570 টাকা 40 পয়সায়। কাশিম রাইসেল 17তম প্রতিষ্ঠান টপ 20 শেয়ার তালিকা, যার সবশেষ দাম 80 টাকা 60 পয়সা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন রয়েছে 18তম অবস্থানে, ন্যাশনাল টিউবস রয়েছে 19তম অবস্থানে, যার সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 92 টাকা 60 পয়সা পর্যন্ত। এছাড়া মেঘনা পেট্রোলিয়াম রয়েছে টপ 20 শেয়ার তালিকার 20তম অবস্থানে, যার সবশেষ দাম 174 টাকা 50 পয়সা, আজ সর্বোচ্চ দাম উঠেছিল 175 টাকা 90 পয়সা পর্যন্ত, এবং গতকাল প্রতিষ্ঠানটির সবশেষ দাম ছিল 176 টাকা 10 পয়সা। দর্শক, এই ছিল আমার কাছে থাকা ডিএসসির সবশেষ খবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। লাইসেন্স নেয় কড়াকড়ি না থাকায় দেশের স্বর্ণ ও রৌপ্য ব্যবসায় শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, জানা নেই বৈধ ব্যবসায়ীর সংখ্যা, নজরে আনা হচ্ছে, জানালো এনবিআর। কর্ম ভিসার জন্য মন্ত্রণালয়ে ছাড়পত্র নিতে আর যেতে হবে না ঢাকায়, অত্যাধুনিক স্মার্ট কার্ডে চট্টগ্রামে মিলবে ছাড়পত্র, কমবে হয়রানি দুর্ভোগ। রিজার্ভে চুরি যাওয়া অর্থ উদ্ধারে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের, ফিলিপিন্স থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত আনা হবে, জানালো বাংলাদেশ ব্যাংক। এবং সার, কীটনাশক ও সেচের খরচ বাড়ায় এবার বাড়তি অর্থ গুনতে হচ্ছে কৃষকদের, কৃষি উপকরণের ঘাটতি নেই দাবি কৃষি বিভাগের। এ ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv, সঙ্গে থাকুন সময়ের।